জয় রাধে। তো আগের ক্লাসে আমরা যে তড়িৎ চুম্বকীয় আবেশের ফার্স্ট পোর্শনটা দেখেছি এবং আজকের ক্লাসে আমরা বাকি যে পোর্শনটা আছে সেই পোর্শনটা কমপ্লিট করব। তো প্রথমের ক্লাসে আমরা কি দেখেছিলাম? ফ্যারাডে লগুলো দেখেছিলাম, ফ্যারাডে ল দেখেছিলাম, লেঞ্জের ল দেখেছিলাম, লেঞ্জ ল, এবং এখানে কিরকম করে ইন্ডাকশন হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম এবং সাথে সাথে একটু পড়েছিলাম কি ঘূর্ণি প্রবাহ কাকে বলে, এবং সাথে দেখেছি আরও যে কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে যখন প্রবাহ যাচ্ছে তখন সেই কয়েলটার মধ্যে যেটা নিজস্ব আবেশ হচ্ছে যাকে বলা হচ্ছে কি না সেলফ ইন্ডাকশন। তো সেই সেলফ ইন্ডাকশন সম্বন্ধে কিন্তু আমরা পড়েছি। এবার আজকে আমরা দেখব কি ওই সেলফ ইন্ডাকশন কোন একটা কয়েলের জন্য ক্যালকুলেশনস করব। তাহলে প্রথমে আমি আবার জিনিসটাকে ওভারভিউ করে দিচ্ছি, আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে সেলফ ইন্ডাকশন ব্যাপারটা কেমন ছিল। তাহলে মনে করলাম এটা একটা সলিনয়েড, হ্যাঁ, তো এই সলিনয়েডের মধ্য দিয়ে আই পরিমাণ প্রবাহ পাঠানো হচ্ছে। তাহলে একটা সলিনয়েড আছে, সেই সলিনয়েডের মধ্যে দিয়ে কি হচ্ছে না আই পরিমাণ প্রবাহ কি হচ্ছে পাঠানো হচ্ছে। তাহলে সলিনয়েডের মধ্যে যদি আই প্রবাহটা পাঠানো হয় তাহলে এই সলিনয়েডের মধ্যে কি হবে? একটা ফ্লাক্স যাবে। যেহেতু আমরা পড়েছি কি কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে প্রবাহ গেলে তার মধ্যে কি হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে। এবার দেখো এখানে যেহেতু সলিনয়েডের মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে তার জন্য এর মধ্যে একটা ফ্লাক্স এর সঙ্গে লিঙ্কড হবে। এবার এটা মাথায় রাখতে হবে কিন্তু প্রবাহটা যেন পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ হয়। কেন? প্রবাহ যদি তড়িৎ পরিবর্তনশীল না হয় তাহলে ফ্লাক্সটা কি হবে? প্রতি মুহূর্তের সময়ের সাথে পরিবর্তন হবে না। যদি ফ্লাক্সের পরিবর্তন না হয় তাহলে ই ইকুয়ালস টু আমরা যে পড়েছি ডি ফাই বাই ডিটি, তাহলে চেঞ্জ অফ ফ্লাক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এর জন্য কোনো ব্যাক ইএমএফ যেটাকে বলা হচ্ছে বা ইনডিউসড ইএমএফ সেটা কিন্তু জেনারেট হবে না। তাহলে আমাকে মাথায় রাখতে হবে কি যে এর মধ্যে যে প্রবাহটা যাচ্ছে সেই প্রবাহটাকে অবশ্যই পরিবর্তনশীল প্রবাহ হতে হবে। যদি পরিবর্তনশীল প্রবাহ হয় তবে যে ইন্ডাকশন হবে এবং সেই ইন্ডাকশনের জন্য কি করবে না একটা বাধা দেবে। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে না ব্যাপারটা এমন হচ্ছে যে এই কয়েলের মধ্যে যদি আই প্রবাহ যায় এবং সেই আই প্রবাহটা যদি কি হয় পরিবর্তন হয়, সময়ের সাথে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, তাহলে সেই আই প্রবাহটা সময়ের সাথে যদি পরিবর্তন হতে থাকে তখন এর সঙ্গে যে লিঙ্কড ফ্লাক্সটা এর সঙ্গে যে ফ্লাক্সটা যুক্ত আছে সেই ফ্লাক্সটা কি হবে? সময়ের সাথে পরিবর্তন হবে। কথার অর্থ কি ডি ফাই বাই ডিটি নট ইকুয়ালস টু জিরো। যদি ডি ফাই বাই ডিটি নট ইকুয়ালস টু জিরো হয় তখন কি ঘটনা ঘটবে না তখন এর মধ্যে একটা ইএমএফ ক্রিয়েট হবে। সেই ইএমএফটা কি করবে? এই প্রবাহ আইটাকে বাধা দেবে। কি বললাম যে এর মধ্যে যদি একটা ফ্লাক্সের পরিবর্তন হয় তাহলে এর মধ্যে একটা ইএমএফ জেনারেট হবে। সেই ইএমএফটা কি করবে? লেঞ্জের সূত্র অনুযায়ী ওর কারণকে বাধা দেবে। ওর কারণটা কি? এর কারণটা হচ্ছে প্রবাহ। তাহলে প্রবাহের পরিবর্তনের জন্য ফ্লাক্সটা পরিবর্তন হচ্ছে, ফ্লাক্সের পরিবর্তনের জন্য ইএমএফ জেনারেট হচ্ছে। তাহলে ইএমএফটা ডাইরেক্টলি কাকে বাধা দিচ্ছে? আই কে বাধা দিচ্ছে। এই যে নেচারটা এই নেচারটাকে বলা হচ্ছে কি না সাবেস। সাবেস কেন বলা হলো? স কথা অর্থ হলো কি নিজের। তাহলে এই কয়েলটা নিজের মধ্যে তড়িৎ প্রবাহের পরিবর্তনের জন্য নিজের মধ্যে একটা আবেশ সৃষ্টি হচ্ছে, তাই জন্য এর নাম দেওয়া হয়েছে কি না সাবেস, যেটাকে বলা হচ্ছে সেলফ ইন্ডাকশন। নিজের জন্য নিজের মধ্যে প্রবাহ হচ্ছে, তাই জন্য এর নাম দেওয়া হয়েছে কি না সেলফ ইন্ডাকশন। এরপরে দেখো তাহলে যে সেলফ ইন্ডাকশনটা হচ্ছে এই সেলফ ইন্ডাকশনটা কার উপর নির্ভর করছে? তাহলে সেলফ ইন্ডাকশনটা দেখো ভাই তাহলে ডাইরেক্ট ফ্লাক্সের যে পরিবর্তনটা কার সঙ্গে লিঙ্কড আছে? প্রবাহ আই এর সঙ্গে লিঙ্কড আছে। তাহলে আমি এখানে ডাইরেক্টলি লিখতে পারি
ফাই ডাইরেক্টলি প্রপোর্শনাল আই, মানে আয়ের পরিবর্তন যদি খুব দ্রুত হয়, আয়ের পরিবর্তন যদি খুব দ্রুত হয়, তাহলে আমি বলবো কি না ফ্লাক্সের পরিবর্তনটাও খুব দ্রুত হবে, কারণ ফ্লাক্সের পরিবর্তনটা আয়ের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমি যদি এখানে প্রপোর্শনালটা তুলে দিই, তাহলে কি পাবো, ফাই ইকুয়ালস টু এল ইন্টু আই পাবো। কি পেলাম, ফাই ইকুয়ালস টু এল ইন্টু আই পাবো। তাহলে এখানে আমি কি এই এল নামক যে একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম, এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে কি সেলফ ইন্ডাকট্যান্স। কি বললাম, ইন্ডাকট্যান্স বা কি সাবেশাঙ্ক। তাহলে কি বলা হচ্ছে, দেখো প্রসেসটাকে বলা হচ্ছে সাবেশ, আর ওই যে কনস্ট্যান্টটা আসলো, ওই কনস্ট্যান্টের নাম হচ্ছে কি সাবেশাঙ্ক। তাহলে এই এল প্যারামিটারটার নাম হলো কি সাবেশাঙ্ক। তাহলে আমি লিখতে পারি এল ইকুয়ালস টু ফাই বাই আই। এবার তুমি তো জানো ফাই ইকুয়ালস টু কি বি ইন্টু এ, কারণ ফ্লাক্সের পরিবর্তন বি এ ডিভাইডেড বাই আই। তুমি এখান থেকে ইউনিট পেয়ে যাবে এবং এখান থেকে ডাইমেনশন অর্থাৎ মাত্রাটাও পেয়ে যাবে। তাহলে একক ও মাত্রা আমি পেয়ে গেলাম। আমার কাজ এবার কি, এই এল প্যারামিটারটা আমি ক্যালকুলেশন করব। কার জন্য না, এই এল প্যারামিটারটা আমি দু একটা জিনিস, দেখো তোমাদের আছে পাঠ্যক্রমে তো একটা গুরুত্বপূর্ণ, এবার সেই হিসেবে আমি 3-4টা জিনিস করতে পারি, কিন্তু সেগুলো আমাদের যেহেতু পাঠ্যক্রমের মধ্যে থেকেও না থাকার মতো আছে, মানে প্যারালাইজড কন্ডিশন, তো সেগুলোর প্রতি আমরা অত বেশি কি করব না, সময় দেব না। কেননা এমনিতেই ভাস্ট সিলেবাস। দেখো কি কি আছে, 1 নম্বর আছে না এই যে সলিনয়েডটা করলাম, হ্যাঁ এই সলিনয়েডের জন্য আমাকে এর মানটা বের করতে হবে। সেকেন্ড কি আছে না, সলিনয়েডের সাথে সাথে কোনো সার্কুলার লুপ, সার্কুলার লুপ মানে জিনিসটা এরকম হয়ে আছে, কুণ্ডলী, তাহলে এটা বের করতে হবে। 3 ক্ষেত্রে কেউ আরো অনেক ক্ষেত্রে আছে সমাক্ষীয় কেবল, কো অ্যাক্সিয়াল কেবল, আর হচ্ছে সমাক্ষীয় রজ্জু বলা হচ্ছে। হ্যাঁ 4 নম্বরে কি আছে, প্যারালাল কেবল বা প্যারালাল ওয়্যারও বলতে পারো কেউ। হ্যাঁ তাহলে এটা সমাক্ষীয় কেবলটা দেখতে কেমন না, এরকম করে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ এরকম। আর প্যারালাল কেমন হচ্ছে না, এখানে একটা তার আছে আর এখানে একটা তার আছে, এই দুটো তারের জন্য সেলফ ইন্ডাকট্যান্সের মানটা কত হবে বের করতে হবে। হ্যাঁ তো সেক্ষেত্রে দেখো আমরা এই দুটো জিনিস তো একেবারেই করব না, কারণ এই দুটো জিনিস আমাদের বলতে পারো যে বিগত কোনোদিনই পড়েনি, এবং এটাও বিগতভাবে কোনোদিন পড়েনি। সেই প্রিভিয়াস সালগুলোতে যদি চলে যাও, একদম ওল্ড সিলেবাসের ক্ষেত্রে হয়তো পড়েছে কি পড়েনি সেটা জানিও না সেক্ষেত্রে। তাহলে আমরা নর্মালি 14 সালের পর থেকে দেখবো, হ্যাঁ 2014, কারণ এরপর থেকে যে নিউ এডিশনটা এসছে সিলেবাসে, এরপর থেকে আজ পর্যন্ত পড়েনি। কিন্তু হ্যাঁ এই এল এর ক্ষেত্রে হয়তো ডাইরেক্টলি না পড়লেও কখনো কখনো ওর আশেপাশে প্রশ্ন করেছে। তো সেই সলিনয়েডের জন্য আমরা কি বের করব না, সাবেশাঙ্কের মানটা বের করব। তো সলিনয়েডের জন্য দেখো আমি তো স্টেপ বাই স্টেপ রিভার্স প্রসেসে করাবো, যাতে করে জিনিসটা আমাদের মনে থাকে এবং আমাদের করতে সুবিধা হয়। কেন বলছি, তার কারণ এটাই হচ্ছে যে আমরা সবসময় মুখস্থ করব না। ধরো আমি ভুলে গেছি, আমাকে এমন ভাবে মনে করতে হবে, এমন ভাবে প্রিপেয়ার হতে হবে যাতে করে জিনিসটা আমি এক্সাম হলেও মনে করতে পারি, এক্সাম হলেও যেন আমার জিনিসটা মস্তিষ্কে আসে। তো কি জিনিসটা কিরকম করে হবে, দেখো আমাকে বের করতে বলেছে এল, ক্লিয়ার। তাহলে আমি এল কে যদি রিলেট করি, এল কে রিলেট করে কি ইকুয়েশন আমি জানি, এখনো পর্যন্ত আমি শিখেছি ফাই ইকুয়ালস টু এল আই। তাহলে আমি লিখতে পারি এল ইকুয়ালস টু ফাই ডিভাইডেড বাই আই। তাহলে তাকাও এই ইকুয়েশনটাই হচ্ছে এল এর সঙ্গে ইন্টারলিঙ্কড ইকুয়েশনস। তাহলে আমি যদি কোনো কারণে বা কোনো ভাবে এই ফাই এর মানটা বের করতে পারি, তাহলে তাকে আই দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে আমার ঝামেলা মিটে যাবে। তাহলে আমি ইজিলি ভাবে এলটা ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমি ফাইটা পাবো কি করে, তাহলে আমি ফাইয়ের একদম অরিজিনাল যে ইকুয়েশন আছে, সংজ্ঞা আছে, সেখানে চলে যাব। ফাই কি বলেছে, ফাই বলেছে কি না ফ্লাক্স। ফ্লাক্স মানে কি না কোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে,
হ্যাঁ, কোন একটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা, যাকে বলা হচ্ছে ফ্লাক্স। তাহলে ফ্লাক্সকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? ফাই দিয়ে প্রকাশ করছিলাম। সে ফাইয়ের মান কত হচ্ছিল? যারা যারা দেখো এর আগের লেকচারটাই পেয়ে যাবে তোমরা। ফাইয়ের মান কত হচ্ছিল? কি ফাই ইকুয়ালস টু এন বি এ। তাহলে ফাই সমান কত পেলাম? এন বি এ। দেখো এনটা হচ্ছে কি পাক সংখ্যা, বিটা কি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা কি হচ্ছে না ওর ক্ষেত্রফল। তাহলে ওই যে কয়েলটা আমি ইউজ করছি, ওই কয়েলে তো একটা ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলটা এ, বিটা কি চৌম্বক ক্ষেত্র, ও কোন ম্যাগনেটিক ফিল্ড আমি রাখছি ওই কয়েলটাকে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে বি। এন মানে কি এখানে যে পাক সংখ্যা, দেখো এটা তারের পাক নিয়েছি, মানে কতগুলো সেট নিয়েছি আমি পরপর, যে সরু সরু তামার তারকে জড়াই, তাহলে যদি আমি এন সংখ্যক তারকে জড়াই তাহলে এন ব্যবহার করবো। যদি 100 সংখ্যক পাক থাকে, 200, 300, 400, 500, তাহলে এনের জায়গায় তত বসে যাবে। তাহলে আমি ডাইরেক্ট পেলাম ফাই ইকুয়ালস টু এন বি এ। এটাই হলো কি আমার ম্যাগনেটিক ফ্লাক্স। এবার ফ্লাক্স তো আমি পেলাম, কিন্তু সমস্যা হচ্ছে কি বি কে নিয়ে। এবার বি কোথায় পাবো আমি? তাহলে আমাকে তাকাতে হবে ম্যাগনেটিক ফিল্ড বি এর দিকে। তাহলে আমি যদি কোনোভাবে বি এর মানটা জানতে পারি তাহলে আমার ঝামেলা মিটে যাবে ফাই এর মান। তাহলে বি এর দিকে তাকাই, তাহলে বি সমান কি? দেখো এটা আমরা ক্যালকুলেশনস করেছি ইউনিট 3 তে। কোথায়? ইউনিট 3 তে ক্যালকুলেশনস করেছি কি বি ইকুয়ালস টু মিউ 0 এন আই। দেখো সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্রের মান, দেখো আমরা কার জন্য করছি না সলিনয়েডের জন্য করছি, হ্যাঁ। তাহলে সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত হয় না বি ইকুয়ালস টু মিউ 0 এন আই। বি ইকুয়ালস টু মিউ 0 এন আই। এবার দেখো এই যে ছোট্ট বাচ্চা এনটা আছে, এই বাচ্চা এনটা অ্যাকচুয়ালি কি ছিল? একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, কিন্তু আমি তো একক দৈর্ঘ্যের পাক সংখ্যা এখানে ব্যবহার করিনি। তাহলে আমি এখানে স্মল এন এর জায়গায় কত লিখবো? মিউ 0 এন আই ডিভাইডেড বাই কত? এল। আচ্ছা এবার বলি, তাহলে এইখানে যে এই স্মল এলটা লিখলাম, এটা আবার কি না এটা বলছে সলিনয়েডের দৈর্ঘ্য, আর এটা কি সলিনয়েডের পাক সংখ্যা। আর এই যে দেখছো সলিনয়েডের এইটা, এটা হচ্ছে সলিনয়েডের এরিয়া, এটাকে আমি ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করলাম। এবার ক্লিয়ার? তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ড জেনে গেছি, ফ্লাক্স এখান থেকে পেয়ে যাব, এখান থেকে আমি এবার এলটা ক্যালকুলেশন করব। তাহলে কিভাবে করব? তাহলে একইভাবে আমি ফাই সমান আমি বের করে নিচ্ছি এন ইনটু এর মান বসাবো মিউ 0 এন আই ডিভাইডেড বাই এল ইনটু এ। তাহলে কত হচ্ছে? মিউ 0 এন স্কয়ার আই এ ডিভাইডেড বাই এল। তাহলে আমি ফাই ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। তাহলে আমি ফাই যখন পেয়ে গেলাম, এরপরে আমাকে কি বের করতে হবে? সিম্পল এল বের করতে হবে। তাহলে আমি এল সমান কি করব না ফাই ডিভাইডেড বাই আই। তাহলে ফাই ডিভাইডেড বাই আই করলে দেখো আই একটা অলরেডি এর মধ্যে আছে, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে মিউ 0 এন স্কয়ার এ ডিভাইডেড বাই এল, এটা হলো কি না ওর সেলফ ইন্ডাকটেন্সের মান। কি হচ্ছে না ওর যে সাবেশাঙ্কটা, সেই সাবেশাঙ্কের মানটা কত হচ্ছে না মিউ 0 এন স্কয়ার এ বাই এল। তাহলে আমি ওর সাবেশাঙ্কের মানটা কিন্তু ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। এর পরবর্তী পর্যায়ে আমি কিসে যাব? দেখো এর পরবর্তী সেকশনটাতে আমরা কি করব না সেলফ ইন্ডাকটেন্সটা পড়ে নিলাম, এরপরে যাব মিউচুয়াল ইন্ডাকটেন্সে, মানে পারস্পরিক আবেশ। এবার কি হচ্ছে দেখো এখানে হচ্ছে একটা কয়েল তার নিজের মধ্যে প্রবাহের জন্য নিজের মধ্যে একটা আবেশ সৃষ্টি করছে। সেখানে কিছু যেটা হবে যে একটা কয়েল তার মধ্যে প্রবাহ হচ্ছে, তার জন্য অন্য একটা কোনো কয়েলের মধ্যে দিয়ে কি হবে না আবেশ সৃষ্টি হবে। জিনিসটা কেমন তাহলে দেখা যাক।
তাহলে মনে করো আচ্ছা এই কয়েলটা মুছে দিই, কারণ আমরা এখন সলিনয়েডের মধ্যেই থাকবো, কিন্তু এখন সলিনয়েড একটু অন্যরকম নেচারে আসবে। কেমন নেচারে আসবে না, এখানে এটা প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। এবার দেখাও, বলছে প্রাইমারি কয়েল যেটা হচ্ছে মানে প্রাথমিক বা মুখ্য বলতে পারো তুমি, হ্যাঁ, যে মুখ্য কয়েল তার মধ্যে কি হচ্ছে না একটা প্রবাহ আই জেনারেট হচ্ছে। তাহলে যেটাকে বলা হচ্ছে প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েলের মধ্যে প্রবাহ কি হচ্ছে আই পরিবর্তন হচ্ছে। তাহলে আই যদি পরিবর্তন হয় তাহলে সেকেন্ডারি যে কয়েলটা আছে সেই সেকেন্ডারি কয়েলে একটা ইএমএফ তৈরি হবে। কেন ইএমএফ তৈরি হবে দেখো, ফ্লাক্স তো কিন্তু এরকম নয় যে জাস্ট এইখানে পরিবর্তন হচ্ছে, এটা ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, তাহলে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড তাহলে ফ্লাক্সটা এরকম হয়ে পরিবর্তন হচ্ছে, এরকম হয়ে পরিবর্তন হচ্ছে, এরকম হয়ে পরিবর্তন হচ্ছে, এরকম হয়ে পরিবর্তন হচ্ছে। তাহলে যখন এইভাবে ফ্লাক্সের পরিবর্তনটা হচ্ছে, দেখো এই কয়েলের মধ্যে কিন্তু ফ্লাক্সটা চেঞ্জেস হচ্ছে। তাহলে যখন এর প্রবাহের পরিবর্তনের জন্য এর মধ্যে একটা ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, অটোমেটিক্যালি সেকেন্ডারি যে কয়েল আছে তার মধ্যে একটা ইএমএফ প্রডিউস হবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে কি মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল মানে পারস্পরিক, মানে একটা কয়েলে প্রবাহের পরিবর্তন হচ্ছে, তার জন্য অন্য একটা কয়েলে কি হচ্ছে আমি ভোল্টেজের একটা পরিবর্তন পাবো বা একটা ভোল্টেজ দেখতে পাবো যে উৎপন্ন হয়েছে। এই প্রসেসটার নাম হচ্ছে কি মিউচুয়াল ইন্ডাকটেন্স। তুমি যদি এখানে প্রবাহের পরিবর্তনকে বাড়াও, তাহলে এর মধ্যে প্রবাহের পরিবর্তন যদি বাড়তে থাকে তাহলে দেখবে যে সেকেন্ডারি কয়েলে ইএমএফটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে বলতে পারি সেই একই জিনিস ভাই ভেরিজাজ আই, মানে সেকেন্ডারি কয়েলের ফ্লাক্সের যে পরিবর্তনটা হবে সেটা কিন্তু প্রাইমারি কয়েলের প্রবাহের উপর ডিপেন্ডেন্ট। মানে প্রাইমারি কয়েলে যদি প্রবাহের পরিবর্তন দ্রুত হয় তাহলে সেকেন্ডারি কয়েলে ফ্লাক্সের পরিবর্তন দ্রুত হবে। আবার প্রাইমারি কয়েলে যদি প্রবাহের পরিবর্তন স্লোলি হয় তাহলে সেকেন্ডারি কয়েলে প্রবাহের পরিবর্তন কি হবে, স্লোলি হবে। হয়ে গেছে। তাহলে এবার আমি দেখি কি হয়। তাহলে একই রকম ভাবে আমি করবো ফাই ইকুয়ালস টু কত এম ইনটু ওয়াই। তাকাও সেখানে লিখছিলাম কত এল লিখেছিলাম, এখানে কত লিখেছি এম লিখেছি। তাহলে সেখানে এল ছিল কি সেলফ ইন্ডাকটেন্স বা সাবেশাঙ্ক, আর এখানে এম লিখেছি এই মিউচুয়াল ইন্ডাকটেন্স বা পারস্পরিক আবেশাঙ্ক। এর নাম কি মিউচুয়াল ইন্ডাকটেন্স, তার নাম হচ্ছে কি পারস্পরিক আবেশাঙ্ক। তাহলে এম এর ভ্যালুটা কার কার উপর ডিপেন্ড করবে না, দেখা যাক ক্যালকুলেশন করে আমরা বুঝতে পারবো যে আমি ম্যাথমেটিক্যালি দেখাবো এম এর মানটা কার কার উপর ডিপেন্ড করছে, কোন কোন ভ্যালুর উপর। কারণ এখানে বলে দিলে যে তুমি এমনি বুঝতে পারবে না। তাহলে আমি ম্যাথ যখন করবো এরপরেই করছি এই ম্যাথটা, যে দেখবো এমটা কার কার উপর ডিপেন্ড করছে। দেখো এখানে একটা ছোট্ট জিনিস তুমি কেউ করতে পারো, এই কোয়েশনটা আমি আগেরটাই দেখাইনি, যে আমরা কি জানি ই ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বাই ডিটি। আবার তুমি ফাই ইকুয়ালস টু পেয়েছিলে এল আই, তাহলে মাইনাস এল ডিআই বাই ডিটি। তোমরা এইখানে এই ইকুয়েশনটা কখনো কখনো কাজে লাগে ছোট ছোট অঙ্ক করার জন্য, কি ই ইকুয়ালস টু মাইনাস এল ডিআই বাই ডিটি। আবার এখানে সেই একই রকম ভাবে পাবো ই ইকুয়ালস টু মাইনাস এম ডিআই বাই ডিটি। দেখো এটা কার জন্য না, এটা যখন আমরা দুটো কুণ্ডলী আছে বা পরস্পরের মধ্যে আবেশ হচ্ছে তখন ব্যবহার করব। আর এটা ব্যবহার করব যদি কুণ্ডলীটা নিজের মধ্যে আবেশ ঘটে বা নিজের মধ্যে আবেশ ঘটে, তখন আমরা এই কুণ্ডলীটা ইউজ করব। ক্লিয়ার? তাহলে এটা ছিল সেই সাবেশের জন্য, এটা হচ্ছে পারস্পরিক আবেশের জন্য। এবার আমাকে কি করতে হবে না, আমাকে করতে হবে এই দুটো কুণ্ডলীর মধ্যে পারস্পরিক আবেশাঙ্কের মানটা যে কত সেটা আমাকে বের করতে হবে। মুছে দিচ্ছি এগুলো, হ্যাঁ এগুলো মুছে আমি ক্যালকুলেশনে যাচ্ছি। এবার দেখো ছবিটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া থাকে, কোন বইতে ছবিটা এরকম করে আঁকা আছে দেখবে, এরকম করে একটা কয়েল দেওয়া আছে, এর ভিতরে আরেকটা কয়েল এরকম করে দেওয়া আছে। তাহলে একটা কয়েলকে, ভেতরের কয়েলটাকে আমরা সেকেন্ডারি কয়েল ধরলাম, আর বাইরের কয়েলটাকে আমরা প্রাইমারি কয়েল ধরলাম। আচ্ছা দুজনের দৈর্ঘ্য সমান, দুজনের দৈর্ঘ্য এল, দুজনের ক্ষেত্রফল সমান
এ, কিন্তু কয়েলের পাক সংখ্যা একটা n1 ধরলাম আর একটা পাক সংখ্যা মনে করলাম এটা n2। তাহলে প্রাইমারি কয়েলের পাক সংখ্যা n1 এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কত হচ্ছে n2 হচ্ছে। ওকে, ক্লিয়ার? তাহলে L দৈর্ঘ্য হয়ে গেছে। এবার প্রাইমারি কয়েলে যদি I পরিমাণ প্রবাহ যায়, কি বললাম, প্রাইমারি কয়েলে যদি I পরিমাণ প্রবাহ যায়, সেকেন্ডারি কয়েলে একটা ইজিলি কি তৈরি হবে, ইন্ডাকশন তৈরি হবে। তাহলে প্রাইমারি কয়েলের প্রবাহ I এর জন্য সেকেন্ডারিতে কি তৈরি হচ্ছে, ইন্ডাকশন, মানে ইনডাইরেক্টলি হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তাহলে প্রাইমারি কয়েলে I প্রবাহের জন্য, প্রাইমারি কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত, μ0 n1 I ডিভাইডেড বাই L। দেখো এই ইকুয়েশনে সেই আগের ইকুয়েশন B সমান μ0 ni বাই L আমরা কোথায় ইউজ করেছি, এটা আমরা ইউজ করেছি কি ইউনিট 3 তে করেছি সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে সলিনয়েডের মধ্যে প্রবাহ I গেলে চৌম্বক ক্ষেত্র μ0 n1 I বাই L হয়ে গেল। ক্লিয়ার এখান পর্যন্ত? এবার এই ম্যাগনেটিক ফিল্ডটা জন্য সেকেন্ডারি কয়েলে কি হচ্ছে না, ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। কি বললাম না, এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য সেকেন্ডারি কয়েলে একটা ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তাহলে কি রকম হচ্ছে সেকেন্ডারি কয়েলে ফ্লাক্সের পরিবর্তনটা দেখা যাক। তাহলে কেমন হবে না, বি সমান আমরা পেয়ে গেছি, তাহলে আমি এখানে ফাই সমান একদম লিখছি, ফাই সমান বি ইনটু n2 ইনটু a। এবার তাকাও, এখানে একটু ছোট্ট বোঝার জিনিস আছে। কি জিনিস না, b ইনটু n2 কেন লিখলাম, n2 এর জন্য লিখলাম ফ্লাক্সটা কোন কয়েলের সঙ্গে ইন্টারলিঙ্ক হচ্ছে। দেখো প্রাইমারি কয়েলের তো পাক সংখ্যা n1, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয়েছে তার জন্য সেকেন্ডারি কয়েলে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। এই দেখো এই কয়েলে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তাহলে ফ্লাক্সটা কি মানে এ করছে কি, ট্যাপ থেকে জল বের করে দিচ্ছে, এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে এ কি করছে, জলটা রিসিভ করছে। তাহলে যে রিসিভ করছে তার কাছে পটের এরিয়া কত আছে আমাকে দেখতে হবে, তার কাছে কতগুলো নাম্বার অফ পটস আছে দেখতে হবে। তাহলে সেই হিসেবে যদি ধরি, তাহলে এখান থেকে অ্যামাউন্ট অফ বি বেরাচ্ছে, সেই অ্যামাউন্ট অফ বি এখানে কি হচ্ছে, রিসিভ হচ্ছে। তাহলে এখানে যেহেতু রিসিভ হচ্ছে, তাহলে সেই ফাইটার ভেতরে কি আসবে, n2 আসবে, কারণ n2 সংখ্যক পাকের মধ্যে ফ্লাক্সটা কি হচ্ছে, রিসিভ হচ্ছে। n2 সংখ্যক পাকের মধ্যে ফ্লাক্সটা রিসিভ হচ্ছে, তাই জন্য বি n2 ইনটু এ করলাম। এ তো দুজনের সমান, যদি এ আলাদা হতো তাহলে ক্ষেত্রফল আমি আলাদা লিখতাম। তাহলে মান বসাবো আমি এবার। তাহলে বির মান কত না, μ0 n1 n2 a ডিভাইডেড বাই n। তাহলে সিমিলারলি কি, হ্যাঁ সিমিলারলি দেখো তোমরা কি পেলে, μ0 n1 n2। আচ্ছা আমি একটু ওদিকে লিখছি, যদি এখানে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমি এই ফাইয়ের মানটা উপরে লিখছি। ফাইটা কোথায় লিখবো না, ফাই সমান পেলাম কত, বির মানটা বসাবো μ0 n1 n2 I বাই l সামনে a। তাহলে m সমান কত না, ফাই বাই I, তাহলে I ক্যান্সেল আউট করে দাও, μ0 n1 n2 a ডিভাইডেড বাই l। তাহলে তাকাও এটা কি হলো, ম্যাগনেটিক যে ফ্লাক্সটা হলো, সেই ফ্লাক্সের জন্য ওই যে সেকেন্ডারি কয়েলটা, সেকেন্ডারি কয়েলের মধ্যে কি পরিমাণ ইন্ডাকটেন্স ক্রিয়েট হবে, সেই ইন্ডাকটেন্সের মানটা, মানে মুদ্রা কোথায়, ও এর ফ্লাক্সটাকে বাধা দেবে। ইন্ডাকটেন্স মানে এখানে বলতে গেছি কি, বাধা দিচ্ছে। দেখো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে যে রেজিস্ট করে, মানে রেসিস্ট করছে, সেই হিসেবে রেসিস্ট্যান্স করছি আমরা, হ্যাঁ মানে যে বাধা দেয়। তাহলে ইন্ডাকটেন্স মানে কি, ইন্ডাক্টর থেকে আছে, ইন্ডাকটেন্স মানে এও এক প্রকার বাধা। তাহলে ক্যাপাসিটেন্স সেই এক ধরনের বাধা। তাহলে প্রত্যেকের নেচার আলাদা, তাহলে ইন্ডাকটেন্সের নেচার আলাদা হবে, ক্যাপাসিটেন্সের নেচার আলাদা হবে, আবার রেজিস্ট্যান্সের নেচার আলাদা হবে। তাহলে এখানে জিনিসটা কি হচ্ছে, সেই ইন্ডাকটেন্স মানে এই কয়েলে যে ইএমএফটা জেনারেট, সরি এই কয়েলে যে ইএমএফটা জেনারেট হচ্ছে, সেই ইএমএফটা কি করবে, এর মধ্যে প্রবাহের যে পরিবর্তনটা, সেই প্রবাহের পরিবর্তনটাকে বাধা দেবে। ক্লিয়ার? তাহলে বাধা দিচ্ছে, পেয়ে গেলাম এম এর মানটা। এবার সেই যে এম এর মানটা আমরা পেলাম, এই এম এর মানটাকে কাজে লাগিয়ে আমি কি করতে চাই না, এই দুটো কয়েলের যে এমটা কার কার উপর ডিপেন্ড করছে সেটা আমি ক্যালকুলেশন করবো। আসলে এল সমান একটু আগে কি করলাম, μ0 n স্কোয়ার a
ডিভাইডেড বাই এল বের করেছি। তাহলে আমি যদি মনে করি এটা L1 এটা L2, তাহলে আমি লিখবো কত L1 সমান N1 স্কোয়ার, লিখবো কত L2 সমান μ0 N2 স্কোয়ার a বাই এল। কি করে লিখলাম? আর একটু আগে তো সাবেশাঙ্ক বের করলাম, কি L সমান μ0 N স্কোয়ার a বাই এল। তাহলে সেটাই আমি এ কয়েলের জন্য করছি, ও কয়েলের জন্য করছি, এই দুটো গুণ করে দেবো। হ্যাঁ, এই দুটোকে যদি আমি গুণ করে দিই তাহলে L1 L2 সমান কত পাবো? μ0 স্কোয়ার N1 স্কোয়ার N2 স্কোয়ার a স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাবো? তাহলে দেখো L1 L2 সমান আমি লিখতে পারি μ0 N1 N2 a বাই এল এর হোল স্কোয়ার লিখতে পারি। দেখো আবার এটা দেখো, এটার মান কি m, তাহলে লিখতে পারি L1 L2 ইকুয়ালস টু m স্কোয়ার, বা m সমান রুট ওভার অফ L1 L2। এবার তাকাও, তাহলে ডাইরেক্টলি বলতে পারি কি যে L1 L2 রুট ওভারের সঙ্গে m টা ডিপেন্ডেন্ট, কিন্তু এই যে ইকুয়েশনটা লিখলাম এটা এক্স্যাক্টলি সঠিক নয়। কেন সঠিক নয়? তার কারণ হচ্ছে যে এটা যদি ঘটে তাহলে বলবো কি প্রাইমারি কয়েলের যত ফ্লাক্স হচ্ছে সমস্ত ফ্লাক্স গুলো সেকেন্ডারি কয়েলের সঙ্গে ইন্টারলিঙ্কড, কিন্তু এটা সম্ভব নয়, কাপলিং আদর্শভাবে হতে পারে না। তাহলে আদর্শভাবে যদি কাপলিং হতে না পারে তাহলে কেমন ঘটনা আসবে না m সমান k ইন্টু রুট ওভার L1 ইন্টু L2। তাহলে কি পেলাম? m সমান k ইন্টু রুট ওভার অফ L1 ইন্টু L2। k যে তুমি পেলে না, ওই k এর নামটা কি না কাপলিং কনস্ট্যান্ট, কাপলিং কনস্ট্যান্ট বা সংযোগ ধ্রুবক। এই কি বলা হচ্ছে? সংযোগ ধ্রুবক। এর নাম কি? সংযোগ ধ্রুবক, কাপলিং কনস্ট্যান্ট। এই k এর মানটা কত হয় না এই k অলওয়েজ লেস ইকুয়াল 1। যদি কোনো কয়েলের ক্ষেত্রে একদম আদর্শ হয়, আইডিয়াল বাইন্ডিং হয়, হ্যাঁ মানে একদম কোনো লস হচ্ছে না, সেক্ষেত্রে প্রাইমারি কয়েলের এনার্জিটা কমপ্লিটলি সেকেন্ডারি কয়েলে ট্রান্সফার হতে পারে আদর্শ ক্ষেত্রে। এবার দেখো আইডিয়াল বলে আদর্শ কিছু নেই, মানুষ তো দূরের কথা, কোনো অবজেক্টও আদর্শ হতে পারে না, তার জন্য কেটা অলওয়েজ লেস ইকুয়াল 1 হয়। মানে সাধারণত কি হয়? সাধারণত মানে প্র্যাকটিক্যাল কেসে একের থেকে ছোটই হয়। কোনোভাবে যদি তুমি সেই সফিস্টিকেটেড ওয়েতে ল্যাবে ডিজাইন করা হয় তাহলে একের কাছাকাছি হতে পারে, কিন্তু এক হওয়া সম্ভব হয় না। তাহলে এটাকে বলা হচ্ছে কাপলিং কনস্ট্যান্ট। হ্যাঁ, এর মানটা কি না লেস ইকুয়াল 1। এই টোটালটাই হলো কি আমার ইন্ডাকশন চ্যাপ্টারের ওভারভিউ। এরপরে আর বেশি কিছু নেই, যেটুকু আছে সেটুকু মানে আমাদের পাঠ্যক্রমে অত পরীক্ষায় পড়ে না। যেমন ধরো আর একটা ছোট্ট জিনিস তোমাদের বইতে হয়তো দিয়েছে, অনেক বইতে দিয়েছে, যারা পুরোনো বই ইউজ করছো তারা হয়তো পাবে না। কি হচ্ছে না এই যে ইন্ডাক্টর গুলো এদের কানেকশন, এর কানেকশন কিরকম সিরিজ এবং প্যারালালের যে কানেকশন, এই জিনিসটা হয়তো তোমাদের বইতে অনেকের দেওয়া আছে। যেরকম ধরো একটা এল কে এরকম করে আছে, তার সঙ্গে একটা এল এরকম করে জোড়া আছে, বা ধরো একটা এল কে এরকম করে জুড়ে তারপরে এদিক থেকে একটা এল কে এদিকে জুড়ে রাখছে। এই যে বিভিন্ন ধরনের ভাবে এই জোড়াগুলো, এগুলো আমাদের পরীক্ষাতে পড়ে না। যারা এন্ট্রান্স এক্সামিনেশন দিতে চাও তারা চাইলে যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বই ফলো করতে পারো, বা যদি কেউ মনে হয় যে করিয়ে দিলে স্যার ভালো হয়, তুমি কমেন্ট করে বলতে পারো। আমি নেক্সট কোনো সময় টপিক করে আমি ট্রাই করার চেষ্টা করব, কিন্তু এগুলো আমি WBCATCর আন্ডারে নিয়ে আসতে চাইছি না, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এগুলো জিজ্ঞাসা করে না বললেই চলে। এমনিতেই ইউজ সিলেবাস, তো এমনিতেই একটু প্রশ্ন এলোমেলো হলেই সবাই আমরা ঘাবড়ে যাই, সেই জন্য আমি এখানে বেশি অ্যাডিশন করব না। যেটুকু আমার দরকার ছিল সেটুকু আমি চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি। মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে এটুকু করলে এনাফ, এটুকু করলেই এনাফ, এর অতিরিক্ত আমার দরকার নেই। এবার কি এবার হচ্ছে কি না এখানে কি কি জিনিস দেখতে হবে, একটু ছোট ছোট জিনিসগুলো, সেই ছোট ছোট জিনিসগুলো কি কি না দু একটা অঙ্ক সলিউশনস করতে হবে, এবং WBCATCর যে প্রিভিয়াস ইয়ারে যে ছোট ছোট প্রশ্নগুলো পড়ছে সেই ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের আলোচনা করতে হবে। দেখো এখন আমি সিলেবাসটি একটু টানার চেষ্টা করব, তার পরবর্তী পর্যায়ে যখন আমরা টেস্ট পেপারে আসবো বা ধরো টেস্টের আগে আসবো তখন এটা আলোচনা করে দেখব, এবং আমি চেষ্টা
করছি যে এর যে প্রশ্নগুলো এবং এর যে লেকচারের টোটাল পিডিএফটা টেলিগ্রামের লিংক দেওয়ার চেষ্টা করব। মানে একই জিনিস তুমি এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, আমিও দিলে স্ক্রিনশট নিয়ে পিডিএফ বানিয়ে দেবো। যদি কারোর মনে হয় যে স্ক্রিনশট দিয়ে পিডিএফ দিলে ভালো হয়, তো ঠিক আছে, তুমি টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারো। বা যদি কারোর ক্ষেত্রে মনে হচ্ছে যে না, আমি নিজে থেকেই ভিডিও পজ করব, স্ক্রিনশট নেব এবং খাতাতে লিখতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। তুমি স্ক্রিনশট নিয়ে খাতাতে নোট ডাউন করবে, দিয়ে জিনিসগুলো পড়বে। আমি বারবার বলছি, দেখো ইন্ডাকশন এর সঙ্গে আরেকটা চ্যাপ্টার আছে এসি, অল্টারনেটিভ কারেন্ট। এখান থেকে টোটাল 8 নাম্বার প্রশ্ন আসবে। এই 8 নাম্বারের মধ্যে দেখো এখানে 5 নাম্বারের প্রশ্ন একটা আসবে। হ্যাঁ, তারপরে চলে যাব কি এমসিকিউ আছে, এসিকিউ আছে। হ্যাঁ, সে নাম্বার ডিভিশন যখন আমরা করাবো তখন বলবো, কিন্তু এই মাথায় রাখতে হবে 5 নাম্বারের দিকে, কারণ এই 5টা অ্যাকচুয়ালি পরে 2+2+1 বা 1+1+2+1। দেখো এইটা এখানেও বুঝতে পারে, এটা এখানেও বুঝতে পারে। 2024-এর যে প্রশ্নটা হয়েছে, কেউ যদি খেয়াল করো, একটু ডিটেল ভাবে যদি অ্যানালিসিস করো, তাহলে দেখবে যে বোর্ড এই বছর 1+1+1 বেশি জোর দিয়েছে। তুমি দেখবে যে 2 নম্বরের প্রশ্ন যেটা পড়ি আমরা, সেটা 1+1 ডিভাইডেড, মানে তুমি বুঝবে যে অ্যান্সার দিচ্ছ কি এসএকিউ, কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন হয়েছে ভিএসএকিউ। তো সেই ক্ষেত্রে বলবো যে ছোট ছোট সেকশনসগুলোতে মনোযোগ দাও, তবে গিয়ে দেখবে যে প্রশ্ন কঠিন হয়েছে কি হয়েছে না হয়েছে এই জিনিসগুলো তুমি কিন্তু আর করবে না। বারবার বলবো কি ছোট টপিকগুলো যেখানে পড়ছো ওই থিওরি থেকে ছোট্ট একটা কোনো কন্ডিশন করে তোমাকে অঙ্ক দিয়ে দেবে। কি বললাম বোঝা গেল? যেমন ধরো তুমি পড়ে এসছো কি, ধরো ফাই পড়েছো তুমি, তাই তো, যে তুমি ফাই সম্বন্ধে পড়ে নিয়েছো, তোমাকে তারা 5 সমান ইকুয়েশন দিয়েছে 3t² + 4t - 5, বলেছে t = 2 সেকেন্ড সময়ে আর যদি 10 ওহম হয় তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহ I সমান কত হবে। একদম ছোট ট্রিকি কোশ্চেনস। তাহলে কি E = -dϕ/dt। দেখো এই মাইনাসটা কি বোঝাচ্ছিল যে উল্টো দিকে হচ্ছে, তাহলে এটা নেব না এখন। তাহলে dϕ/dt করো একে, 3 দুগুণে 6, 60 + 4, তাহলে 2 বসালে 6 দুগুণে 12, 12 + 4 কত 16 ভোল্ট। তাহলে 16 ভোল্ট আমি পেয়ে গেলাম এর মানটা। তাহলে I সমান কত V/R, কত 16/R মানে কত 10 সমান 1.6 অ্যাম্পিয়ার। এই ছোট্ট প্রবলেমটাই দেবে 2 নম্বরে। তো এইরকম ছোট পার্ট, বা হয়তো বলবে যে কোনো একটা চাকতি দেওয়া আছে, যেটা তুলে নেবে তোমরা। হ্যাঁ, কোনো একটা চাকতি দেওয়া থাকবে, সেই চাকতিকে রোটেট করা হচ্ছে এত কৌণিক বেগে, সেক্ষেত্রে তার গতিবেগ দেওয়া থাকবে, ম্যাগনেটিক ফিল্ড দেওয়া থাকবে, রেডিয়াস দেওয়া থাকবে, কি পরিমাণ ইএমএফ জেনারেট হবে, এরকম একটা চাকতি, যেটাকে বলেছিলাম ফ্যারাডের চাকতি, এরকম একটা চাকতি দেওয়া থাকবে। এই ছোট সেকশন সাথে কিছু হর্সের সেকশনগুলো তোমরা নোটিস করবে। এবং আমি বললাম যে এখান থেকে কেউ এটা তুলতে পারো খাতাতে স্ক্রিনশট নিয়ে, নাহলে আমি চেষ্টা করবো স্ক্রিনশটটা টেলিগ্রামে দিয়ে দেওয়ার জন্য, বা হোয়াটসঅ্যাপে চ্যানেলে দিয়ে আমি গ্রুপটা শেয়ার করে দেবো ওখানে, তবে ওখান থেকে পেয়ে যাবে। এই চ্যাপ্টারটা আপাতত ভাবে শেষ। আমি নেক্সট চেষ্টা করব কি যে চ্যাপ্টারগুলো মোটামুটি আগে কভার করলে আমরা প্র্যাকটিসটা ঠিকঠাক করতে পারবো, দেখছি সেটা করার জন্য। সবাই ভালো থেকো, জয় রাধে।